লিবিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪ বাংলাদেশির মৃত্যু। এক সপ্তাহে সৌদি আরবে ২২,০০০-এর বেশি বিদেশি গ্রেফতার। সৌদি আরবের কাছে আমেরিকার যুদ্ধবিমান বিক্রিতে শর্ত জুড়ে দিতে চায় ইসরায়েল। বৈঠক করবেন সৌদি প্রিন্স এবং মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের তদন্তকারীকে জিজ্ঞাসাবাদ করেছে কানাডা। গাজাকে দুভাগে ভাগ করার পরিকল্পনা ট্রাম্পের। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল মেক্সিকো ও ফিলিপাইন, হাজার হাজার মানুষের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেড ক্রিসেন্টের বিবৃতির বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খোমেসের কাছে এই নৌ দুর্ঘটনা ঘটে। একটি নৌকায় বাংলাদেশ থেকে যাওয়া ২৬ জন ছিলেন, তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন, তাদের মধ্যে ২ জন মিশরের নাগরিক এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। তাদের পরিণতি জানা যায়নি। ওই নৌকায় ৮ জন শিশুও ছিল। ত্রিপোলির পূর্ব দিকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে আল খোমেস শহরটি ইউরোপগামী অবৈধ অভিবাসীদের অন্যতম কেন্দ্র। লাহোর হাইকোর্টের বিচারপতির পদ থেকে শনিবার পদত্যাগ করেছেন পাকিস্তানের বিচারপতি শামস মেহমুদ মির্জা। পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, বিতর্কিত ২৭তম সাংবিধানিক সংশোধনী আইনে পরিণত করায় সুপ্রিম কোর্টের ২ বিচারপতি পদত্যাগ করেন। সেই ধারাবাহিকতায় পদত্যাগ করলেন হাইকোর্টের প্রধান বিচারক শামস মেহমুদ। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সংবিধানের ২৭তম সংশোধনীর পর নীতিগতভাবে এবং বিবেকের কারণে তিনি বিচারক হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী নন। ২০১৪ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এই বিচারপতির ২০২৮ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রির উদ্যোগে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এই অস্ত্র বিক্রিতে সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির সঙ্গে শর্তযুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছে ইসরায়েল। এর আগে তুরস্কের কাছে আমেরিকার F-35 বিক্রির সময়ও তেল আবিব কঠোর অবস্থান নিয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে F-35 বিক্রি নিয়ে আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠক হওয়ার কথা। গেল এক সপ্তাহে বিভিন্ন অভিযোগে সৌদি আরবে ২২,১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১৪,০২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৪,৭৮১ জনকে। এছাড়া শ্রম সম্পর্কিত সমস্যার কারণে আরও ৩,৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১৯২৪ জনের মধ্যে ৬২% ইথিওপিয়ান, ৩৪% ইয়েমেনি এবং ১% অন্যান্য দেশের নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় নতুন বাহিনী মোতায়েনের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ইসরায়েল ও বিভিন্ন দেশের সেনাদের এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। তারা গাজায় একটি সবুজ অঞ্চল গড়ে তুলবে। এই অঞ্চল প্রথমে পুনর্গঠন করা হবে। এতে গাজা দুভাগে হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গাজার জন্য মার্কিন সামরিক পরিকল্পনার নথি থেকে এসব তথ্য জানতে পেরেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। প্রাথমিকভাবে সবুজ অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। অন্যদিকে বর্তমানে ইসরায়েলি সেনাদের তৈরি তথাকথিত হলুদ রেখা বরাবর অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নির্যাতনের তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন বিশেষ দূত রিচার্ড ফককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডা কর্তৃপক্ষ। গাজা সম্পর্কিত একটি ট্রাইব্যুনালে যোগ দিতে কানাডার রাজধানী অটোয়া যাওয়ার সময় বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ৯৫ বছর বয়সী রিচার্ড ফক অটোয়া থেকে শনিবার সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রী সহকর্মী আইনবিদ হিলাল এলভারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন নিরাপত্তা কর্মী তাকে জানিয়েছেন, কানাডার জাতীয় নিরাপত্তার হুমকির কারণে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হেব্রনের পুরনো শহরে কারফিউ জারি করে ইব্রাহিম মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নির্বিঘ্নে ইহুদি ধর্মীয় উৎসব পালন করতেই তারা এমন করেছে। বেসরকারি হেব্রন ডিফেন্স কমিটির সদস্য এবং এলাকার বাসিন্দা আরেফ জাবের বার্তা সংস্থা আনাদুলুকে জানান, শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় কারফিউ কার্যকর রয়েছে। ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সামরিক চেক পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। তারপর প্রবেশ ও বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে। এ কারণে অনেক ফিলিস্তিনি বাড়ি ফিরতে পারেনি। তারা অন্য এলাকায় আত্মীয়দের বাসায় রাত কাটাচ্ছে। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য শরণার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে, এমনই নতুন পরিকল্পনা সোমবার ঘোষণা হতে পারে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ ঘোষণা করবেন। যুক্তরাজ্য সরকার বলছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ এবং আশ্রয়ের আবেদন কমাতেই এই নীতিগত পরিবর্তন করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রাপ্তরা সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকতে পারবে। তাদের মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যারা নিজ দেশ থেকে নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরতে হবে। যুক্তরাজ্যে বর্তমানে শরণার্থী মর্যাদা ৫ বছরের জন্য বহাল আছে। নতুন নীতিতে প্রাথমিক মেয়াদ কমিয়ে ২.৫ বছর করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ সড়কে নেমে বিক্ষোভ করছে। তাদের একটি দল রাজধানী মেক্সিকো সিটিতে রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করেছে। এর আগে শনিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে সরকার বিরোধী আন্দোলনে মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল করে। তারা জাতীয় প্রেসিডেন্টের প্রাসাদের সামনে জড়ো হয়। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনের ম্যানিলায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত রাজধানীর রিজাল পার্কে ২৭,০০০ মানুষ জড়ো হয়েছেন। তাদের অনেকে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেছেন, এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম র্যাপলার। সম্প্রতি দেশটিতে ২ বার শক্তিশালী ঘূর্ণিঝড় হয়, এতে বন্যায় ভুগতে হয় বাসিন্দাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তারা বন্যা নিয়ন্ত্রণে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন। এই দুর্নীতির সঙ্গে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ঘনিষ্ঠরাও জড়িত। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরের দিকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়, তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের কিয়োডা নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে ৪,৪০০ মিটার উচ্চতায় ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের কারণে কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ২০২৬ সালের ঈদ উল ফিতর ২০ মার্চ শুক্রবার হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এ তথ্য জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি। এবছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে। আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে UAE মুন সাইটিং কমিটি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।